রাতে লন্ডন থেকে রওনা হবেন বেগম খালেদা জিয়া। ঢাকায় সংবর্ধনার প্রস্তুতি বিএনপি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। কুয়েটে শিক্ষকদের কর্মবিরতি। দিনের ভোট আর রাতে হবে না, জানালেন সিসি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে কমিশন। ব্রাহ্মণবাড়িয়ার মাতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, পরিবারের শোক। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 4 মাস পর লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে করে সোমবার লন্ডন সময় বিকেল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। এই বিশেষ বিমানে করে মঙ্গলবার সকাল 10:30টার সময় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে সংবর্ধনা জানাতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। দীর্ঘ 4 মাস পর খালেদা জিয়া বাসায় ফিরবেন, তাই তার গুলশানের বাসা প্রস্তুত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা জীবন বাজি রেখে ম্যাডামের নিরাপত্তা কাজ করতে প্রস্তুত। কালকে ম্যাডাম 4 মাস পর চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছে। বিমানবন্দর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমরা ম্যাডামকে বাসা নিয়ে আসার জন্য। প্রস্তুতি বলতে দলের নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দিয়েছেন মহাসচিব। আশা করি আজ রাত 9:10 লন্ডন থেকে রওনা দিবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তিনি আসতেছেন, তিনি গণতন্ত্রের মাতা, দেশবাসী অধীর আগ্রহে আছে। ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমরা ডাইরেক্টলি ইনডিরেক্টলি এবং বাইরে ভিতরে থেকেই আমরা ওনার সেবা করার আমরা সুযোগ পেয়েছি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সিলেটবাসী। পেশায় চিকিৎসক সিলেটের সন্তান জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে দুপুরে সিলেট নগরীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্বাস্থ্য সংক্রান্ত সকল অধিদপ্তরকে একীভূত করে পৃথক স্বাস্থ্যসেবা কমিশন করার সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। একই সাথে স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশও জানানো হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেন। ডাক্তার একে আজাদ খানের নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা এই প্রতিবেদন পেশ করেন। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বদলি করা যাবে না এবং তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বাইরে রোগী দেখতে পারবেন না। চিকিৎসা খাতের জন্য আলাদা পে স্কেল গঠন করার সুপারিশ করে কমিশন। এছাড়া জিডিপির 5 ও বাজেটের 15% এই খাতে বরাদ্দের সুপারিশ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগ দাবিতে 2.5 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পদত্যাগের দাবিতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ক্যাম্পাসের সদস্যসহ 22 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা জানান, উপাচার্য দাবি না মেনে উল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মামলা প্রত্যাহারের দাবি জানানো হলে মুচলেকা চান ভিসি। এই পরিস্থিতিতে তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নামেন তারা। 2.5 ঘণ্টা ধরে চলে এই অবস্থান কর্মসূচি।
এদিকে আগামী 7 দিনের মধ্যে 5 দফা দাবি মেনে নেবার সময়সীমা বেঁধে দিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল থেকে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেন। তিনি বলেন, গত 23 এপ্রিল শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কুয়েট সফরকালে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আগামী 7 দিনের মধ্যে তাদের 5 দফা মেনে নেওয়ার দাবি জানিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে কুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী সকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। এ সময় গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ভিডিও ও স্থির ছবি ভিসিকে দেখায় শিক্ষার্থীরা। দিনের ভোট আর রাতে হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলরুমে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন। কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করা। বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম প্রামাণিক। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, অন্তত যতদিন আমরা আছি এটা আমরা সেই অবগত যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তিনি জানান, ঘটনার পর থেকে নজরদারি বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের অধিকাংশই আওয়ামী রাজনীতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। রোববার সন্ধ্যায় চান্দিনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বিশিষ্ট ফৌজদারি বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। সকালে দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে আনা হয় আব্দুর রাজ্জাককে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে আগে থেকে জড়ো হন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা পড়ান মরহুমের বড় ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, বারের নেতৃবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য আব্দুর রাজ্জাকের মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। সেখানে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরেণ্য এই আইনজীবীর সম্মানে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধদিবস বন্ধ থাকে। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 100 কিলোমিটার অংশে মুগ্ধতা ছড়াচ্ছে সোনালু ও জারুল ফুল। মহাসড়কটি দিয়ে যাতায়াত করা বাহন চালক ও যাত্রীদের মন ভালো করে দেওয়া ফুলের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় জায়গা দখল করে আছে। পিচ ঢালা এই মহাসড়কের বিভাজকে সারি সারি ফুলে দৃষ্টিনন্দন রূপ মোহিত করছে সবাইকে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ তান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। মহাসড়কের বিভাজকে ফুলের এমন দৃশ্য অন্য কোনো দেশের নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সোনালু জারুল ডালে ঝুলে থাকা বাহারি রঙের ফুলগুলো দিনরাত অভ্যর্থনা জানায় যানবাহনের চালক ও যাত্রীদের। গ্রীষ্মের খরতাপে চোখ ও মনের প্রশান্তি এনে দিচ্ছে এই ফুলগুলো। মহাসড়কের কুমিল্লার অংশের বিভাজকে প্রায় 54,000 গাছ রয়েছে। এগুলোর উচ্চতা 2 থেকে 5 মিটার। ঋতুভেদে মহাসড়কটির বিভাজকে নানা রঙের ফুল ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছে। বসন্তে যে মহাসড়ক পলাশের আগুন রঙে স্নিগ্ধ হয়েছিল, সেটাই গ্রীষ্মের দাবদাহে সোনালু, কৃষ্ণচূড়া আর জারুলে বর্ণিল হয়ে উঠেছে। কুমিল্লায় ঢুকতেই দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়ে যায়, এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না।
রোডের পাশে দেখেন কত সুন্দর ফুল গাছ, দেখতে খুব অনেক সৌন্দর্য লাগে। আমরা যে ডিউটি করতে করতে যে ক্লান্ত অনুভব করি, তখন এই গাছগুলো দেখলে আমাদের ক্লান্তিটা দূর হয়। মহাসড়কের ফুলগুলোর নিয়মিত যত্ন আত্তে করা হয়। পাশাপাশি আরও বিপন্ন প্রজাতির ফুলের চারা রোপণের পরিকল্পনা আছে বলে জানান সড়ক ও জনপদের এই কর্মকর্তা। এই গাছগুলো পরিবেশ নির্মল রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাশাপাশি যাত্রী সাধারণের তাদের পথের ক্লান্তি দূর করে। আমাদের ঢাকা শহর মহাসড়ককে বিভাজনে আমাদের বিভিন্ন প্রজাতির, বিশেষ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের আমাদের পরিকল্পনা রয়েছে। শুধু সোনালু কিংবা জারুলি নয়, কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এই মহাসড়কে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ ও শিমুলও পথচারীদের নজর কাটছে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এ আদেশ দেন। রোববার আইনজীবী আলিফ হত্যাসহ নগরীর কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। এছাড়া পুলিশের উপর আক্রমণ, কর্তব্য কাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলার অভিযোগে আগামীকাল ভার্চুয়ালি বাকি 3টি মামলার শুনানি হবে। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ আরও 4 জন সহ 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দুপুরে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন। এছাড়া সাক্ষ্য নেওয়া হয় প্রধান অভিযুক্ত আসামি হিন্টু শেখের 164 ধারায় জবানবন্দি নেওয়া বিচারক সব্যসাচী রায়, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী, নিহত আসিয়ার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা আঞ্জুমান আরা। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। দুপুরে শুনানিতে অংশ নেন ফয়জুল করিমের আইনজীবীরা। শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান আবেদনটি খারিজের আদেশ দেন। তবে এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে যাবেন বলে জানিয়েছেন ফয়জুল করিমের আইনজীবী। নির্বাচনে প্রায় 22 মাস পর সৈয়দ ফয়জুল করিমের পক্ষে গত 17 এপ্রিল আদালতে আবেদনটি দাখিল করেছিলেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ নির্বাচিত হন। বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছেন জেলা জজ আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীরা। বরিশালে সকালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 2 দফা দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যশোর শাখার উদ্যোগে আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা। একই দাবিতে চুয়াডাঙ্গায় জজ কোর্ট চত্বরে কর্মবিরতি পালন করেন জেলা জজ আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীবৃন্দ। নাটোরে আদালতের নিজ নিজ দপ্তরে তালা ঝুলিয়ে এবং জেলা জজ আদালত ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা। হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়া নড়াইল, পঞ্চগড়, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেন তারা। নারী সহকর্মীদের অশ্লীল ভিডিও পাঠানোর দায়ে অভিযুক্ত খুলনা চিলড্রেন ভয়েস স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। দুপুরে মুচগুন্নি স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার ও তাকে অপসারণের দাবি জানান। এনটিভিতে নারী সহকর্মীদের অনৈতিক প্রস্তাবের অভিযোগ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হবার ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবক সহ সাধারণ মানুষ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্চ ডায়াফিয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এর আগে সকালে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে সাথে নিয়ে নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে কমনওয়েলথ ওয়ার সেমিনারি পরিদর্শন করেন মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ এলাকায় নিহত মিত্রবাহিনীর সদস্যদের স্মরণ করেন তারা। পরে নগর ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ করেন সিটি মেয়র ও ট্রেসি। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন কাজে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র। অপেক্ষার প্রহর শেষে আজ থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার সুস্বাদু আম। সকালে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের বিল্লাল হোসেনের বাগান থেকে আম আহরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এর পরপরই জেলার বিভিন্ন উপজেলায় সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। কৃষি কর্মকর্তারা জানান, এখানকার আম দেশের বাজারে সবার আগে আসে, এই কারণে চাহিদাও বেশি থাকে। এবছর প্রায় 400 কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। কক্সবাজার শহরে 200 কোটি টাকা মূল্যের সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে শহরে কলাতলী হোটেল মোটেল জোন সুকান্ত পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনেক বড়ুয়া বাবু। এ সময় তিনি জানান, সুগন্ধা পয়েন্টে সরকারি খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দখলকারীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে নাবিক মুস্তাফা কামালের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নৌ প্রকৌশলী মুস্তাফা কামাল জাহাজ থেকে সাগরে পড়ে মারা যাওয়ার ঘটনা রহস্যজনক। এই ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। গত 25 এপ্রিল চট্টগ্রাম থেকে তেলবাহী জাহাজ নিয়ে খুলনা যাবার পথে নিখোঁজ হন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার মুস্তাফা কামাল। এর 3 দিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে তার লাশ পাওয়া যায়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাস্কা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে 65টি বাচ্চা। সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন পালন কেন্দ্রের সংরক্ষণে প্যানে রাখা হয়েছে। করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানিয়েছেন, গত 2025 সালের 15 ফেব্রুয়ারি একটি কচ্ছপ 82টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ে রাখা সেই বাস্কা প্রজাতির কচ্ছপের ডিম থেকে সকালে ফুটে বের হয় 65টি বাচ্চা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। রাতে লন্ডন থেকে রওনা হবেন বেগম খালেদা জিয়া। ঢাকায় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, কয়েকটি শিক্ষকদের কর্মবিরতি। দিনের ভোট আর রাতে হবে না, জানালেন সিইসি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে কমিশন। ব্রাহ্মণবাড়িয়ার মাতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, পরিবারের শোক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ntvonline.www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।